13 তারিখে তো গণজোয়ার একটা বিস্ফোরণ হবে। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনায় যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন আমরা সকলে প্রস্তুত আছি ঢাকা ১৩ তারিখের লকডাউন সফল করার উদ্দেশ্যে। আমরা বিশ্বাস করি যে ডিসেম্বরেই আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে। আপনারা এই ১৩ তারিখে ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন একটু যদি বলতেন আমাদেরকে। বিষয়টা হচ্ছে কি আপনার ১৩ তারিখের বিষয়টার উপর লক্ষ্য করে অবৈধ দখলদার ইউনূস বাহিনী আপনার নির্বিচারে দমন, নিপীড়ন ও গণহারে গ্রেপ্তার চালাচ্ছে। আপনি হয়তো অবগত আছেন এই ১৩ তারিখের উদ্দেশ্য করে আমাদের ১০, ১১, ১২, ১৩ এই ৩ দিনকে উদ্দেশ্য করে আমাদের গোপালগঞ্জে আবার নতুন করে গণহারে গ্রেপ্তার ও গণহারে যাকে পাচ্ছে রাস্তায় তাকে ধরতেছে। এখানে এখন বর্তমানে এই অবৈধ ইউনূসের তো এখন ভয়ে ভীত নইরে গেছে। ১৩ তারিখে তো গণজোয়ার একটা বিস্ফোরণ হবে। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনায় যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন আমরা সকলে প্রস্তুত আছি ঢাকা ১৩ তারিখের লকডাউন সফল করার উদ্দেশ্যে। আমরা বিশ্বাস করি যে ডিসেম্বরেই আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে। যে ডিসেম্বরে আপনার পাকিস্তান হানাদার বাহিনী এই দেশ থেকে পালিয়ে গেছে, ঠিক এই ডিসেম্বরেই এই অবৈধ দখলদার বাহিনীরাও পালিয়ে যাবে। এজন্য ১৩ তারিখ ও নভেম্বর মাসটা ও ডিসেম্বর মাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ মাসটাকে টার্গেট করে অবৈধ দখলদার ইউনূস বাহিনী দফায় দফায় আমাদের উপর দমন, নিপীড়ন ও নির্যাতন চালাচ্ছে। আমাদের ছাত্রলীগের অনেককে গ্রেপ্তার করছে কাল রাতে। নীলফামারীর এক বড় ভাই আছে হাকিম, আমাদের সাথে একই সাথে কাজ করতেছিল, তাকে গ্রেপ্তার করছে। এরকম পুরো ঢাকায় আপনার সেই অপারেশন সার্চলাইট যেটাকে বলে, ওরকম প্রত্যেকটা পাড়ায় মহল্লায় তারা নির্বিচারে গণগ্রেপ্তার করতেছে। এই গ্রেপ্তার করে দমন নিপীড়ন করে এই মুক্তিকামী মানুষদের দমিয়ে রাখা যাবে না। এমনিতে আপনারা কোনো আতঙ্ক বোধ করছেন কিনা, কিংবা ধরেন আমরা আমাদের সেই প্রস্তুতির জি জি বলুন আপনাদের প্রস্তুতিগুলো কি রকমের? প্রস্তুতি কিছু জিনিস আমাদের গোপন থাকাই আমি মনে করি ভালো। তারপর আমাদের যে প্রস্তুতি আছে আমরা আশা রাখি আমরা ঢাকায় প্রায় কয়েক লাখ লোক গণবিস্ফোরণ করতে আমরা সক্ষম। এখন আমাদের ওই দিন লকডাউন ঘোষণা করা হয়েছে, ওই দিন কোনো অফিস আদালত, যান চলাচল, স্কুল কলেজ সম্পূর্ণ চলা নিষিদ্ধ। আমরা বারবার আমাদের জায়গা থেকে সবাইকে আহ্বান করতেছি এই লকডাউনকে সফল করতে। সকলে দোকানপাট বন্ধ রাখবে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবে, যার যার জায়গা থেকে এই বাংলাদেশটাকে মুক্ত করতে মুক্তিকামী মানুষের সাথে অংশগ্রহণ করার জন্য বারবার আমরা আহ্বান জানাচ্ছি। আমরা যে যার জায়গা থেকে প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছি ১৩ তারিখের আমাদের যে প্রোগ্রামটা আছে এটা যেন সম্পূর্ণভাবে সফল করা যায়। ইনশাআল্লাহ আমরা আশা রাখি এটা সফল হবে। জি শিহাব, আপনি যদি একটু বলতেন যে আপনারা কি রকম প্রস্তুতি রাখছেন, দলের অন্যান্য কর্মীদের সঙ্গে আপনাদের কি রকমের যোগাযোগ হচ্ছে, যদি সেই একটা সমন্বিত ব্যবস্থা হচ্ছে কিনা যদি একটু বলতেন। শিহাব শুনতে পাচ্ছেন আমাকে? তৌহিদ কি শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, কি ধরনের সমন্বিত পদক্ষেপ আপনারা নিচ্ছেন, কর্মীদের সবার সঙ্গে কেমন যোগাযোগ হচ্ছে সেটা যদি একটু বলতেন। আসলে ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগের যখন পতন হয়েছিল তখন আপনি জানেন যে আওয়ামী লীগের একটি খুব নেতিবাচক একটি ভাবমূর্তি মানুষের সামনে উপস্থাপন করে যে আওয়ামী লীগ গণহত্যা করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নির্যাতন করছে, এরকম একটি ভাবমূর্তি তৈরি করে আওয়ামী লীগের বিপক্ষে একটি ষড়যন্ত্রমূলক একটি অভ্যুত্থানের মতোই বলা যায় আর কি, ষড়যন্ত্রমূলক একটা অ্যানার্কি তৈরি করা হয়েছিল। এবং আওয়ামী লীগ সেই অ্যানার্কিতে মানুষের হতাহত যেন না হয় আর, এবং মানুষকে নিরাপদে রাখার জন্য আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে দাঁড়ায়, যাতে এ রাষ্ট্রের জনগণের আর কোনো ক্ষতি না হয়। এবং আপনি দেখেন ওই সময় সবসময় বলা হতো যে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কেউ কিন্তু হত্যাকাণ্ডের শিকার হননি ওই আন্দোলনে। অথচ আপনি অন্যদিকে যদি চিন্তা করেন ১৫২ জন সমন্বয়ক ছিল সারা বাংলাদেশে সেই আন্দোলনে, সেই ১৫২ জন সমন্বয়কের একজনও কিন্তু আহত হননি এই আন্দোলনে। এবং
আপনি জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে কিন্তু বলেছিল যে আমাদের সশস্ত্র প্রস্তুতি ছিল। তো এতে করে আমার কাছে মনে হয় যে সেই সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যেহেতু একজন সমন্বয়কও সেখানে হতাহতের শিকার হননি, কাজে বলা যায় যে সেই সময়ের হত্যাকাণ্ডগুলো এবং যেই মানুষের যে হতাহত এবং ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সেটা ওদের হাত ধরেই হয়েছে। এবং আপনি আরো লক্ষ্য করেছেন যে পাকিস্তানের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা কিন্তু বলেছে যে এই অভ্যুত্থানে তাদের একটা বিরাট ভূমিকা ছিল। তো তারা তো পাকিস্তান থেকে শুধুমাত্র দোয়া পরে এখানে অভ্যুত্থানে ভূমিকা রাখেনি, কাদের মাধ্যমে, তাদের কোন কোলাবোরেটরদের মাধ্যমে এই ভূমিকা রেখেছিল সেটা কিন্তু এখনো অজানা। এবং আমাদের আমাদের সেনাবাহিনীকে আপনি দেখেন কিভাবে তাদেরকে মেলাইন করা হয়েছে যাতে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে না পারে এবং তাদের মনোবল যেন ভেঙে যায়। যেহেতু তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসাবে আমরা তাদেরকে চিনি এবং তারা সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন, ট্রান্স বাউন্ডারি ক্রাইম নিয়ে কাজ করেন তাদের সংস্থাগুলো। তারা যেন কোনো শক্ত হাতে এই বিষয়ে পদক্ষেপ না নিতে পারে, এই জন্য একের পর এক বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে কিন্তু আমাদের সামরিক বাহিনীকে বিভিন্নভাবে মেলাইন করা হয়েছে, মানুষের সামনে একটি ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখন আপনি আরেকটা বিষয় দেখেন, আমি আপনার প্রশ্নের উত্তরে একটু পরে যাই আপা। জি। আরেকটা বিষয় দেখেন যে আপনি একটা আয়নাগর নামক একটা বিশাল বিষয় মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা তো টকশোতে দেখতাম প্রতিদিন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে হাজার হাজার বিএনপির নেতাকর্মী তারা কিন্তু টকশোতে সমালোচনা করতেন, খুব তীব্র ভাষায় আক্রমণ করতেন। আপনি এদের একজনকেও পাবেন না যে কোনো আয়নাগর থেকে তারা বের হয়েছেন। আয়নাগর থেকে বের হয়েছেন বলে কারা দাবি করছেন? দাবি করছেন মাইকেল চাকমা, যিনি আজকে পাহাড়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেই জন্য তাকে দায়ী করা হচ্ছে। যারা মানে কাদেরকে ইয়া করা হচ্ছে, ধরেন জেনারেল এই ব্রিগেডিয়ার আজমিকে সে দাবি করছে যে সে আয়নাগরে ছিল। সে আয়নাগর থেকে বের হয়ে পতাকা চেঞ্জ করে ফেলে, সে জাতীয় সঙ্গীত চেঞ্জ করে ফেলে। এখন আপনি বলেন যদি ঘটনার সত্যতা থাকেও, আমরা কিন্তু জানি না যে সত্যতা আছে কি নেই, থাকেও কোন দেশে সেই দেশের পতাকা জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টাকারী যারা বা এই ধরনের চিন্তা ভাবনা যারা পোষণ করে, কোন দেশের সামরিক বাহিনী কি তাদেরকে সেই ইন্টেলিজেন্স দিবে কিনা? কখনোই দিবে না। এবং আজকে সাধারণ মানুষ, এদেশের সাধারণ মানুষ কিন্তু অনেকটাই বুঝে গেছে। এই যে আওয়ামী লীগের সময় বলা হতো যে শেয়ার বাজার লুটপাট হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। হ্যাঁ, হয়েছে অবশ্যই, কিন্তু সেটা যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করেছে তা না। সেখানে আওয়ামী লীগের পক্ষের লোকজনও ছিল, বিএনপির লোকজনও ছিল, জামাতও ছিল, সবাই করেছে। কিন্তু এখন যে শেয়ার বাজার একদম ধ্বংসই করে ফেলেছে ডক্টর ইউনূস। আজকে আওয়ামী লীগের সময় দুর্নীতিতে বাংলাদেশের পজিশন 20-এর উপরে ছিল, কিন্তু এর আগে এমন তো না যে আমরা একদম দুধে ভাতে ছিলাম। বিএনপির সময় তো 1 নম্বরে থাকতো সবসময়। আজকে ইউনূসের সময় কেমন আছে সেই বিষয়ে তো স্পষ্ট একটি বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিজেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আগে যেখানে 1 টাকা দেওয়া হতো সেখানে আজকে 5 টাকা দেওয়া লাগে ঘুষ। তো এই কথা তো শুধুমাত্র আমাদের না, এবং আজকে সার্বিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করেন। এই দেশের মানুষ কখনো চিন্তা করেনি যে একজনের বাড়িতে আরেকজন আগুন দিতে পারে, সে যেই দল করুক আর যেই দলের সমর্থক হোক কিংবা কর্মী হোক না কেন। এটা মানে ঘুণাক্ষরেও এটা কখনো চিন্তা করতে পারে না, কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু ডক্টর ইউনূসের হাত দিয়ে এই দেশে হয়েছে। এবং মানুষের সাথে মানুষের যে সম্প্রীতির জায়গা, সেই জায়গাটা পুরো ধ্বংস করে দিয়েছে সে। তো এই বিষয়গুলো মানুষ যখন আজকে বুঝতে পেরেছে, তখন আওয়ামী লীগ চিন্তা করছে যে এই দেশকে বাঁচাতে হলে তো আসলে আমাদের আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হবে। এবং মানুষও বুঝতে পেরেছে যে এই দেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। এবং মানুষ চায় যে আওয়ামী লীগ এদেশে আসুক, রাস্তায় নামুক এবং তাদেরকে আহ, তাদের পক্ষে কাজ করুক এবং তাদের কণ্ঠস্বর হয়ে উঠুক। সেই জায়গা থেকে আপনি জানেন যে ঢাকা শহরের আশেপাশে যে জেলাগুলো রয়েছে, গাজীপুর বলেন, এদিকে নারায়ণগঞ্জ বলেন, এই পাশে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চল বলেন, এই অঞ্চলগুলো কিন্তু ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি প্রত্যেকটি জেলায়। কিন্তু এই ভূমিকাটা কিন্তু 5ই আগস্টেও আওয়ামী লীগ নিতে পারত, কিন্তু নিলে এদেশের মানুষ মনে করত যে আওয়ামী লীগের লোকজন আমাদের সাধারণ মানুষকে হত্যা করছে। যদিও তারা আত্মরক্ষার জন্য হয়তো মাঠে সুসংগঠিত হতো, কিন্তু সাধারণ মানুষ কেমন ভাবে ওই সময় হিপনোটাইজ করে ফেলা হয়েছে যে তারা মনে করতো যে আওয়ামী লীগ তাদের শত্রু এবং তাদের ক্ষতি করার জন্যই মাঠে নেমেছে। এই জন্য জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, তিনি রাষ্ট্র ক্ষমতার থেকে তিনি প্রয়োজনে ভারতে চলে গেছেন, কিন্তু আর ক্ষয়ক্ষতি হোক জনগণের এটা তিনি চাননি।
তো সেই জায়গা থেকে আশেপাশের যে জেলাগুলো আছে এগুলো ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের শক্ত অবস্থান আছে এবং প্রত্যেকটি জেলায় কাজ চলছে। এবং আশা করি এটা তো এমন নয় যে ইউনূসের সাথে আলাপ করে 13 তারিখে ডেট ফিক্সড হয়ে গেছে, সেটা 12 তারিখ হতে পারে, সেটা 10 তারিখ হতে পারে, সেটা 14 তারিখও হতে পারে। তো কিন্তু আওয়ামী লীগের ভিতরে এই কমিটমেন্টের জায়গা আছে যে ডক্টর ইউনূসকে এই দেশে বিচারের আওতায় আনতেই হবে, কারণ সে যে অপরাধ করেছে এই দেশে এটা অমার্জনীয়, এটার বিচার হতেই হবে এই দেশে। এটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী মনে করে, এদেশের প্রত্যেকটা মানুষ মনে করে। এখনো বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন, কোমলমতি শিক্ষার্থীরা, হয়তো তারা এখনো মনে করে যে না, ডক্টর ইউনূস হয়তো ভালো মানুষ, কারণ তারা বাপের হোটেলে খায়। আমরা একসময় বাপের হোটেলে খেয়েছি, কিন্তু যেই বাপ হোটেল চালায়, যে বাপ পরিবার চালায়, সে জানে দেশের অর্থনৈতিক অবস্থা আজকে কোন জায়গায় নিয়ে গেছেন। দেশের অর্থনীতি পুরো ধ্বংস করে দিয়েছেন। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে বলা হতো যে তিনি জঙ্গি নাটক করেন। আপনি জানেন যে কিছুদিন আগে পাকিস্তানে একজন জঙ্গি মারা গেছে, সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর এয়ার স্ট্রাইকে বাংলাদেশে একজন জঙ্গি মারা গেছে সেখানে। আপনি জানেন যে মালয়েশিয়াতে 35 জন জঙ্গিকে আইএস সম্পৃক্ততার অভিযোগে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে তাহলে তারা কি আওয়ামী লীগের দোষর? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তো ডক্টর ইউনূসেরই ঘনিষ্ঠ লোক হিসেবে সবাই জানে, তারা কেন গ্রেপ্তার করলো? তাহলে এই দেশে তো জঙ্গি না, এটা নাটকের তো কোনো কথা না। এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন মার্কিন যে আমাদের এখানে এম্বাসি রয়েছে, সেই এম্বাসিও কিন্তু সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসকে বলেছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং তাদের কাছে রিপোর্ট আছে যে এখানে ভিন্ন ধর্মের মানুষের উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এরকম কিন্তু তারা একটি প্রতিবেদন কিছুদিন আগে দিয়েছিলেন। অর্থাৎ শেখ হাসিনা কোনো কিছুই ভুল করেননি, কোনো কিছু ভুল বলেননি এবং কোনো নাটকও করেননি। সব নাটকবাজরা এখন দেশ চালাচ্ছে। এবং এখানে আমরা আশা করেছিলাম যে বিএনপি হয়তো, যেহেতু তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে দাবি করে, আমরা ভেবেছিলাম তারা হয়তো একটি শক্ত অবস্থান নিবে ইউনূসের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। কিন্তু তারা আসলে এখন পর্যন্ত কোনো আত্মবিশ্বাসের সাথে যে একটা শক্ত অবস্থান নেওয়া, সেটা আমরা আজ পর্যন্ত দেখিনি। এবং নিতে না পারারও তাদের একটা কারণ আছে। সেটা হলো, আপনি খেয়াল করবেন, প্রথম দিকে তারা বলল যে এনসিপি একটি কিংস পার্টি। তাৎক্ষণিকভাবে এনসিপি আবার বলল যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি তো বিএনপি।